নমস্কার, শুভ সন্ধ্যা। সময়ের আগে আমাদের এই মুহূর্তে লাইভ আমরা শুরু করলাম বিগ ব্রেকিং আপডেট নিয়ে। এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর উঠে আসছে এবার দক্ষিণ ইন্দ্রনগরের যুবক, রাজধানী আগরতলার দক্ষিণ ইন্দ্রনগরের যুবক গত 3 দিন ধরে নিখোঁজ ছিল। তার দেহ মিলেছে। এক প্রকার মানে আতঙ্কের বিষয় যেটা জানা গেছে, গন্ডাছড়ার একটি পানের দোকানে তার দেহ টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছে, তাও আবার ডিপ ফ্রিজের মধ্যে তার দেহ রাখা হয়েছিল। এক প্রকার চাঞ্চল্যকর। আরো একবার জানিয়ে রাখছি আপনাদের, রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। গন্ডাছড়ার একটি পানের দোকানের ডিপ ফ্রিজ থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য। গন্ডাছড়া নারায়ণপুরের ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এবং ফরেনসিক টিম সেই ক্ষেত্রে মোতায়েন রয়েছে। অবশ্য গতকালই সেই খবরটা আমরা প্রকাশ করেছিলাম যে 3 দিন যাবৎ নিখোঁজ রয়েছে। প্রসঙ্গ যখন তার বন্ধু বান্ধব তাকে ডেকে নিয়ে গিয়েছিল উপহার দেওয়ার নাম করে, তারপর থেকেই সে নিখোঁজ ছিল এবং পরিবারের পক্ষ থেকে এনসিসি থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং পাশাপাশি পরিবার একই সঙ্গে স্থানীয়দের অভিযোগ ছিল যে পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। 72 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর তার দেহ মিলেছে। তবে কি যে খবর আমরা বিগত দিনে দেখতে পেরেছিলাম যে একদিকে সোনাম রঘুবংশী এবং তার স্বামীকে যেভাবে, রাজা রঘুবংশীকে যেভাবে খুন করেছে, টুকরো টুকরো করেছে, হানিমুনে গিয়ে সেখানে মধুচন্দ্রিমাতে গিয়ে যেভাবে স্বামীকে খুন করা হয়েছে, তার পুনরাবৃত্তি কি এবার রাজ্যের মধ্যে ঘটেছে? এমনই হাড়হিম করা ঘটনা কিন্তু এই মুহূর্তে উঠে আসে। সে প্রসঙ্গে আমরা একেবারেই যাব বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আপনাদের সামনে। তারই মধ্যে আরো একবার জানিয়ে রাখি যে দক্ষিণ ইন্দ্রনগরের যুবক শফিকুল হাসান, তার দেহ মিলেছে টুকরো টুকরো অবস্থায় পানের দোকানে গন্ডাছড়াতে তার দেহ মিলেছে, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রসঙ্গে সরাসরি আমরা চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, গোটা বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরো। একদমই দেখো, এই মুহূর্তে আমরা যে বিগ দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে রাজধানী দক্ষিণ ইন্দ্রনগরে। এই যুবকটি 3 দিন যাবত নিখোঁজ ছিল, অবশেষে তার দেহ কিন্তু উদ্ধার হয়েছে। গন্ডাছড়ার একটি পানের দোকানে ডিপ ফ্রিজ থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয় যে গোটা দেহ নাকি টুকরো টুকরো করে সে দেহতে রাখা হয়েছে, তবে সবটাই কিন্তু পরে খোলাসা হবে। প্রথম পর্যায়ে আমরা জানতে পারছি যে গন্ডাছড়ার একটি পানের দোকানে ডিপ ফ্রিজ থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। গন্ডাছড়ার নারায়ণপুরের ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন রয়েছে ফরেনসিক টিম। দেখো, আমরা গতকাল এই সংক্রান্ত খবরটি তুলে ধরেছিলাম, যেখানে বলা হয়েছে যে বাড়ি থেকেই নাকি ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এই যুবককে, কিন্তু 3 দিন যাবৎ সেই যুবকটি বাড়িতে ফিরে না যাওয়ায় এনসিসি থানায় দ্বারস্থ হয়েছিল এলাকাবাসীরা এবং যুবকটির পরিবার। তারপরে কিন্তু রীতিমতো পুলিশ তদন্তে নামে। অবশেষে গন্ডাছড়ার একটি ছোট্ট পানের দোকান থেকে সেই যুবকের দেহ উদ্ধার হয়েছে, তাও আবার কালো প্লাস্টিকে মোড়া দেহ। প্রেমিকার ভাই অর্থাৎ দিবাকর সাহা সহ তার প্রেমিকা ও জয়দেব মিলে উদ্দেশ্য করে নাকি নিয়ে যায় প্রেমিককে। আর 4 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তার বাড়ি না ফেরায় কিন্তু এক প্রকার একটা সন্দেহ তৈরি হচ্ছিল। এবং অবশেষে জানা গেছে যে গন্ডাছড়া একটি পানের দোকান থেকে সেই যুবকের দেহ উদ্ধার হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে প্রতীকের মা বাবা সহ আত্মীয় পরিজনরা। এবার চাপে পড়ে 4 দিন অতিক্রান্ত হওয়ার পর কিন্তু অবশেষে মুখ খুলেছে শফিকুলের প্রেমিকা। এলাকা জুড়ে গুঞ্জন রয়েছে যে তার পেছনে কি রহস্য রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্য উজ্জ্বল থাকছে। তবে হ্যাঁ, তুমি যে কথাটা প্রথমেই বলেছো, রঘুবংশীর ঘটনা আমরা দেখেছি যে পুনমের ঘটনা, কিভাবে একটি ড্রামের ভেতর, নীল ড্রামের ভেতর সেই দেহকে রেখে দিয়ে সিমেন্ট বন্দি করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখেছি যে মেঘালয়ে একটি ঘটনা ঘটে যায়, যেখানে দেখা গেছে যে প্রেমিকের বা বিবাহের পরেও একটা ম্যারিটাল অ্যাফেয়ারের কারণে স্বামীকে ঝর্ণা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ঘটনাও কিন্তু আমরা দেখেছি। তবে 14 বছরের মার্চ মাসের মিরাটের সৌরভ রাজপুতের ঘটনা এবং তারপর দেখা গেছে যে রঘুবংশীর ঘটনা, এবং এই ঘটনাতে ত্রিপুরা রাজ্যেও ঘটবে সেটা কিন্তু কোনোভাবেই আন্দাজ করা যাচ্ছিল না। কিন্তু অবশেষে যে খবর আমরা পাচ্ছি, প্রাথমিক সূত্রে জানতে পারছি, আমাদের রাজ্যের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় যুবককে অর্থাৎ যার মৃতদেহ আজ পাওয়া গেছে, তাকে নাকি তার প্রেমিকা গিফট দেওয়ার কথা বলে আগরতলা ইন্দ্রনগর থেকে গন্ডাছড়ায় নিয়ে যায়।
আর গন্ডাছড়ায় সে গেলে 3 দিন যাবত তার কোনো ধরনের খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। ঠিক 4 দিনের মাথায় অর্থাৎ আজ গন্ডাছড়ার একটি পানের দোকানে মৃতদেহ পাওয়া গেছে, তাও আবার কালো কাগজে মোড়া। সে ছবি আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে ফরেনসিক টিম, পুলিশ মোতায়েন রয়েছে, গাড়ি করে সে দেহটি নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কি কেন সেই যুবকটিকে মারা হয়েছে বা এর পেছনে কি কারণ রয়েছে সে বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু হ্যাঁ, আমরা সোনাম বা পুনমের ঘটনার পর যে রাজ্যেও এই ধরনের ঘটনা দেখবো এই বিষয়টা কিন্তু কোনোভাবেই আন্দাজ করা যাচ্ছিল না, কিন্তু রাজ্যেও কিন্তু এই ঘটনা ঘটে গেল। সূত্রের খবর যে প্রেমিককে গিফটের কথা বলে তাকে মেরে ফ্রিজে ঢুকিয়ে দেয়, একেবারে চাঞ্চল্যকর ঘটনা। এবং এই ঘটনায় শুধুমাত্র গন্ডাছড়া নয়, গোটা রাজ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। শতাব্দী। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, তবে তারই মধ্যে আমরা পুনরায় বিষয়টা বলে রাখি যে গোটা দেশ জুড়ে যখন তোলপাড় করেছে সোনাম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর ঘটনা, যেখানে দেখা গেছে যে প্রেমিককে পাওয়ার জন্য সে তার স্বামীকে খুন করেছে। তাই নয়, একটা হাড় কাঁপানো ঘটনা যেখানে মেঘালয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার জন্য রীতিমতো রাজা রঘুবংশীর স্ত্রী তাকে বারবার জোর করছিল যে সেখানে যাওয়ার জন্য, এবং একই সঙ্গে যা যা স্বর্ণালঙ্কার রয়েছে সমস্ত কিছু যেন রাজা রঘুবংশী সে তার পরনে পরিধান করে, সেইভাবে কিন্তু ফুসলিয়ে তার স্বামীকে মেঘালয়ে মধুচন্দ্রিমাতে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখানে গিয়ে খুন করা হয়েছে তার স্বামীকে। তবে সেই রাজা রঘুবংশীর ঘটনা কি আমাদের রাজ্যে ঘটে গেছে? যাব বিস্তারিত এই প্রসঙ্গে কি মানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নন্দন সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। নন্দনবাবু, আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। নন্দনবাবু, আমরা এতদিন মানে গোটা দেশবাসী তাকিয়েছিল এই রাজা রঘুবংশীর ঘটনা প্রসঙ্গে। এবার তার মানে তদন্তের খোলাসা হতে না হতেই আমাদের ত্রিপুরা রাজ্যের মতো একটা রাজ্যে এই রকম ঘটনা ঘটে গেছে, বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন? আসলে যত দিন যাচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানুষ এত জটিল এবং অপরাধ প্রবণ হয়ে উঠছে যে আইন শৃঙ্খলা বা পুলিশ প্রশাসনের প্রতি বিন্দু মাত্র কোন ধরনের ভয় ডর নেই। সেই যে পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ সব যুগে যুগে হয়ে আসছে, তাতে একটা শ্রেণীর লোক ধরেই নিয়েছে যে কোনো একটা ক্রাইম করলে কিছুই হবে না এবং কোনোভাবে উকিল টুকিল ধরে পার পেয়ে যাবে। সেই জন্য মানুষের ক্রাইম করার এত দুঃসাহস দেখাচ্ছে যে সিরিয়াস ক্রাইম করে যাচ্ছে, ধরা পড়ার পরে আবার জামিন পেয়ে যাচ্ছে এবং এক শ্রেণীর লোক ওদের সাহায্য করছে। তো সেই কারণে মানুষের মধ্যে অপরাধ করার আগে যে একটা ভয় ডর থাকে, বিশেষ করে পুলিশের প্রতি, যে আমি অপরাধ করলে পুলিশ এসে আমাকে ধরবে, সেই ভয়টা কিন্তু এখন আর মানুষের মধ্যে নেই। সেটা কিন্তু সমাজের পক্ষে খুবই বিপজ্জনক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এভাবে যদি হয় তাহলে আমাদের কারোরই জানমালের কোনো নিরাপত্তা কিন্তু নেই। কারণ যে কোনো সময় সাধারণ কারণে যে কোনো লোককে খুন করে ফেলতে পারে এবং সেই খুন করার আগে যে ওর যে ভয়ডর থাকে যে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা ওকে ধরবে, ও জেল খাটবে, সেরকম কোনো ভয় কিন্তু মানুষের মধ্যে কাজ করছে না। তারপরে ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ক্রাইম হয়ে যাচ্ছে, কিন্তু মানে সেটা কখনোই সম্ভব হতো না যদি পুলিশ প্রশাসনের প্রতি একটা ভয় থাকতো বা প্রশাসন এবং সরকারের প্রতি একটা ভয় থাকতো যে আমি এটা করলে তো আমাকে আর কোনদিন জেল থেকে ছাড়া পাবো না। সেই ভয়টা নেই, তার ফলে কিন্তু মানুষ এই ক্রাইম গুলো কিন্তু করে যাচ্ছে এবং খুব ক্ষুদ্র কারণে মানুষকে খুন করে ফেলছে এবং বিভিন্ন ভাবে সামাজিক এইসব যে অপরাধগুলো করে যাচ্ছে। একেবারেই। তবে 2024-এ মিরাটের ঘটনা এবং তারপর 2025-এ একই কায়দায় ফের ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে গেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। কি বলবেন, সেখানে ভারতীয় সেনা একজন প্রাক্তন কর্মীকে খুন করা হয়েছে এবং যেটা আমরা দেখেছিলাম যে স্ত্রী তার প্রেমিককে সঙ্গে নিয়ে তার স্বামীর দেহ টুকরো করে ড্রামের মধ্যে ভর্তি রেখেছে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে এইভাবে ঘটনাটা ঘটে গেছে, একজন যুবককে কার্যত খুন করা হয়েছে, তাও দেহ টুকরো করা হয়েছে। এই মানে বিষয়গুলি থেকে কি শিক্ষা নিচ্ছে সমাজ? এই বিষয়গুলি থেকে কি আমাদের রাজ্যের মানুষের মন মানসিকতা এইভাবে কলুষিত হচ্ছে, এইভাবে বিষিয়ে যাচ্ছে? কি বলবেন? সমাজে বিরাট সংখ্যক যুবক যুবতীরা এখন বিপদগামী এবং ফ্রাস্ট্রেটেড। একটা হলো জবলেস একটা সমাজ, যেখানে হয়তো উপার্জনের কোনো পথ নেই, দীর্ঘদিন
ভাবে বেকার পড়ে আছে। সেখানে একটা বিরাট শ্রেণীর একটা ফ্রাস্ট্রেটেড একটা ইয়ুথ একটা হয়ে আছে, যাদের এক ধরনের রিহ্যাবিলিটেশন হচ্ছে না। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের এই যে এখন কোভিড পরবর্তী যুগে যে পরিমাণ আনএমপ্লয়েড ইয়ুথ তার দিকে হচ্ছে, তো সেখানে একটা ক্রাইমের প্রবণতা আছে। আর সবচেয়ে আপনি যেটা আমরা সবাই জানি যে এই যে মোবাইল ফোন, এখন ক্রাইম যেগুলো হচ্ছে বিশেষ করে মহিলাদের মধ্যে যে একটা অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে, সেটার জন্য কিন্তু অন্তত আমি বলবো 80 to 90% হলো এই মোবাইল ফোন দায়ী। কারণ আগে এই যে অ্যাডাল্টারি বা এই যে পরকীয়া বা যে কোনো ধরনের কাজগুলো কিন্তু হতো খুবই কষ্টে, অর্থাৎ চিঠির মাধ্যমে হতো খুবই। এখন এই যে মোবাইল ফোনের কারণে এবং বিশেষ করে যেখানে এই যে মানে ডাইরেক্টলি ভিডিওতে কথা বলা যায়, ভিডিওতে দেখা করা যায়, তো সেখানে এই যে মানে পারিবারিক যে একটা বন্ধন সেটা কিন্তু অনেক দিন আগেই ভেঙে গেছে। এবং এই যে আমি কদিন আগে আমি দেখলাম কর্ণাটকের প্রাক্তন ডিজিপি কে এই ওনারই স্ত্রী কিন্তু ছুরি দিয়ে মেরে ফেলেছে। এবং এইবার কিছুদিন আগে মেঘালয় যেটা হলো আপনি জানেন, সেগুলো প্রত্যেকটা কিন্তু একটা অশনি সংকেত যে মেয়েদের মধ্যে বিশেষ করে ঘরের স্ত্রীদের মধ্যে কিন্তু একটা অপরাধ প্রবণতা এসে যাচ্ছে। বাইরের কারোর উস্কানি পেয়ে সেই উস্কানিটা আসছে কিন্তু ফোনে, তার ফেসবুক ফ্রেন্ড বা বিভিন্ন ধরনের ফোনের মাধ্যমে একটা যে এই যে ঘনিষ্ঠতা, এই ঘনিষ্ঠতা থেকে হয়তো আস্তে আস্তে সেগুলো এটা মানে ফাঁদে পড়ে যাচ্ছে এসব মহিলারা যাদের বুদ্ধি শুদ্ধি বেশি একটা নেই, এবং এরা তখন রাজি হয়ে যাচ্ছে কোন একটা মোহে। তারপরে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো সেটাকে কিভাবে সেটা রোকা যাবে, মোবাইল ফোনের উপর কি কি ধরনের এখতিয়ার হবে, কি নতুন আইন করার দরকার আছে কি, সেগুলো নিয়ে আমার মনে হয় যারা এই যে লেজিসলেটর আছে ওদেরও আবার চিন্তা ভাবনা করা উচিত। তবে সেক্ষেত্রে আরো একটা অভিযোগ ছিল, শরীফুল যে হাসান, তার আজকে দেহ উদ্ধার হয়েছে এবং আমরা গতকালকে সংবাদ সম্প্রচার করেছিলাম যেখানে তার পরিবার অভিযোগ দায়ের করেছে এনসিসি থানাতে, কিন্তু তারপরেও পুলিশের কোনো কর্ণপাত নেই, পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এমন অভিযোগ পরিবারের পক্ষ থেকে তোলা হয়েছে। তবে 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আজকে পুলিশের দেহ উদ্ধার, সময় মতো যদি পুলিশ সেখানে কাজে লাগাতো কিংবা পদক্ষেপ গ্রহণ করতো তাহলে হয়তো বা এই ধরনের ঘটনাটি ঘটতে পারতো না। কি মনে করছেন এই বিষয়টা আপনি? পুলিশের কাছে যখন কোনো খবর আসে যে কাউকে পাওয়া যাচ্ছে না, তখন পুলিশের প্রথম করে দিদিতে একটা মিসিং ডায়েরি করে রাখে, পরে প্রত্যেকটা থানায় একটা ইনটিমেশন পাঠায় যে এই ডেসক্রিপশনের যে লোকটাকে পাওয়া যাচ্ছে না, তোমাদের যার যার এলাকাতে সার্চ করো, সার্চ করে যদি ওকে পেয়ে যাও তাহলে আমাদের জানাবে। সেটা হলো বহু আগের একটা সিস্টেম। কিন্তু এখন যেটা হচ্ছে এটা কিন্তু নতুন ঘটনা নয়। কিছুদিন আগে আগরতলার বোধহয় খুব সম্ভবত রাজধানী হোটেল বা কোথাও 2 জন কর্মচারী একজন একজনের সঙ্গে লেগে একজনকে টুকরো টুকরো করে বিভিন্ন ব্যাগে ভরে কিন্তু বাইরে পাচার করার চেষ্টা করছিল। তখন ওকে তেলিয়ামুড়ায় কোনো একটা হোটেল থেকে ধরা হয়েছিল। ওই ছেলেটা যে খুনিটার বাড়ি ছিল এই মেদিনীপুরে মারিচদায়, তো সেটা আমরা জানি ওখানেও দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। এটা একটা সিস্টেম যে দেহ টুকরো টুকরো করে এটাকে ডিসঅ্যাপিয়ার করা, যাতে মানে কেউ বুঝতে না পারে। তো এই ঘটনাগুলো যে পুলিশের কাছে যখন আসে তখন পুলিশে যে তদন্ত করতে ওদের যে সিস্টেম আছে, তো সেটাতে একটু সময় লাগবেই। কারণ পুলিশ তো আর অ্যাস্ট্রোলজার নয় যে শর্ট করে ঘটনাটা বের করে ফেলবে। এছাড়া আরো অনেক কাজ আছে। হয়তো এই যে মিসিং ডায়েরিটা হয়েছে, মিসিং ডায়েরি বেসিসে প্রত্যেকটা থানাকে অ্যালার্ট করে দেওয়া, তো এগুলোকে খুব লাইটলি নেয়। যে কোনো থানাতে যখন কোনো একটা এরকম ধরনের সার্চ রিকুইজিশন যায় যে এইটাকে পাওয়া যাচ্ছে না, আপনাদের এলাকাতে খুঁজুন এই ডেসক্রিপশন, এটা খুব লাইটলি নেয়। এবং থানাতে সবচেয়ে যে নিম্ন পদস্থ যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকে এদের দেওয়া হয় গিয়ে খুঁজতে, এরা দেবেনও খুঁজে না। কারণ কোথায় খুঁজবে, খুঁজবে কি খুঁজবে এটা নিয়ে সময় নষ্ট করে না। তার ফলে হয় কি, এটা যতজন ডেড বডি রিকভারি হবে বা অন্য কোনো সূত্র থেকে খবর না আসে ততক্ষণ পর্যন্ত পুলিশ এটাকে রিকভারি করতে পারে না। তো যেখানে রাজ্যের মানুষ ভরসা রাখছে আইন শৃঙ্খলার উপর এবং রাজ্যের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত রাজ্য পুলিশ, তো সেক্ষেত্রে কি আজকে পুলিশের ব্যর্থতার কারণেই এইভাবে হারহিম করা ঘটনা ঘটতে পেরেছে রাজ্যের বুকে? এখানে পুলিশের কোন ধরনের গাফিলতিও নেই। অর্থাৎ সামাজিক যে এই যে অপরাধগুলি সেগুলি পুলিশে কিন্তু পুলিশের যে কাজ আছে সেটা হলো কোন একটা ঘটনা যখন হয়ে যাবে, এখন যদি কোনো হাজবেন্ড কোনো ওয়াইফকে মেরে ফেলতে চায় তার নিজের ঘরে, সেটা পুলিশের জানার কথা নয়। হয়তো ঘটনা হয়ে গেলে তারপরে তদন্ত করে পুলিশ দোষীকে গ্রেফতার করে, সেটা পুলিশের কাজ। কিন্তু প্রিভেনশনটা যখন কোনো প্রাইভেট প্লেসে হয়
তখন সেখানে কিন্তু পুলিশের কিছুই করা থাকে না। কারণ প্রাইভেট প্লেসে যখন কোনো ক্রাইম হয়, সেই ক্রাইম কিন্তু পুলিশের সামনেও হয় না বা পুলিশের ডোমেনও হয় না, বা পুলিশের কাছে এমন কোনো মেকানিজম নেই যেটা দিয়ে পুলিশ বুঝতে পারবে যে ওই বাড়িতে এই সময় এই ক্রাইমটা হবে। ক্রাইম হওয়ার পরে যদি কেস ডিটেক্ট না হয় এবং যদি 24 আওয়ার্সের মধ্যে কোনো ব্রেক থ্রু না হয়, তাহলে সেটাকে আমরা পুলিশের ব্যর্থতা বলবো। কিন্তু মানুষের যখন একটা সময় আছে, যেমন এই যে যখন মানুষের আইনের প্রতি কোনো ধরনের ভয় থাকে না, তখন কিন্তু এরকম ধরনের ক্রাইম গুলো হতে থাকে। এখন আইনের প্রতি যে পুলিশের প্রতি যে ভয় থাকে না, সেটা কেন হয়? সেটার জন্য অনেকাংশে দেয় রাজনৈতিক যারা এই যে সিস্টেমটা আমাদের এখানে যে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসির কুফল এটা। অর্থাৎ দাদা আছে, আমার কিছু হবে না, একে কর একে কর, নানা ধরনের এগুলো ফ্যাক্টর কাজ করে। সেটা একটা দুটো ফ্যাক্টর নয়, অনেক ধরনের ফ্যাক্টরে কাজ করে, যে ফ্যাক্টরের কারণে মানুষের মধ্যে এখন পুলিশ এবং আইনের প্রতি কোনো ধরনের ভয় ভীতি কিছু নেই। তার ফলে এই ক্রাইম গুলো হয়ে যাচ্ছে। সেটা পুলিশের ব্যর্থতা আছে। কিন্তু পুলিশ যদি মনে করে যে না, আমি রাজনৈতিক কোন চাপের কাছে মাথা নত করবো না, আমার চাকরি আমি করব, একজনকে বদলি করলে সেই জায়গায় আরেকজন আসে, সেও যদি এভাবে কাজ করে, তাহলে তো সমাজের চেহারাটাই পাল্টে যেত। কিন্তু সেটা তো হচ্ছে না। পুলিশের মধ্যে লোভী এবং ওই যে সুবিধা ভোগী এক শ্রেণীর সৃষ্টি হয়ে গেছে, যারা আগরতলাতে থাকবে, বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নেবে, ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াবে, প্রচুর টাকা উপার্জন করে আগরতলাতে বাড়ি করে আয়েসের জীবন কাটাবে। তো সেই শ্রেণীর পুলিশ অফিসাররা তো এটা পুলিশের কলঙ্ক, কিন্তু তাদেরই তো এখন রমরমা। একেবারে সর্বশেষ আরো একটা প্রশ্ন রাখবো আপনার কাছে, যে আপনি বলেছেন যে আজকাল যুব প্রজন্মের মধ্যে বিশেষ করে তাদের মানসিক চাপ তাদের মধ্যে আসছে। তো সেক্ষেত্রে এই যে দেশ জুড়ে একটা তোলপাড় করার ঘটনা ঘটে যাচ্ছে সাম্প্রতিক সময়ে, তার থেকে শিক্ষা নিয়ে যেন রীতিমতো আবার যুব প্রজন্মরা এই বিষয়টিকে কাজে লাগাচ্ছে। তবে কি বলবেন, বিষয়টাকে সামাজিক ব্যাধি হিসেবে দেখছেন, নাকি সেখানে আগামী দিনে এই ঘটনাগুলিকে নিয়ন্ত্রণে আনার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি প্রশাসনেরও? আসলে বাংলার যখন নবজাগরণ হয়েছিল, তার আগের একটা পেজ ছিল, তখন আমরা এটাকে বলতো মাছনে আয়। মাছনে আয় মানে সেই বড় মাছ ছোট মাছকে গিলে খাচ্ছে। তো সেখানে যখন ওভারঅল একটা ললেসনেস থাকে, তখন এইসব ঘটনাগুলো হয়। সমাজে যখন মানুষের মধ্যে প্রচুর অভিযোগ থাকে, অভাব থাকে, এবং বিভিন্ন ধরনের কর্মহীনতা এবং ধরনের অবৈধ উপায়ে টাকা রোজগার করার একটা যখন সুযোগ থাকে, তখন কিন্তু সমাজের যারা বিশেষ করে যুবক যুবতীরা কিন্তু ওদিকে খুব সহজেই ওদিকে ধাবিত হয়। এখন একটা লোক যখন বিএ পাস করে ভাবে যে আমি বিএ পাস করেছি, এখন একটা চাকরি পাবো, চাকরি পড়ে আমি আমার লাইফটা চলবে। কিন্তু যখন দিনের পর দিন কোনো চাকরি না পায়, তখন ওকে অনেক অন্যায় কাজে বললেও কিন্তু চট করে ওখানে চলে যায়। কারণ তার যে মানসিক যন্ত্রণা পরিবারে, তার থেকে অনেক ভালো আমি কোন একটা জিনিসের তখন চিন্তা ভাবনা করে। এইভাবে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে। আর কেউ হয়তো সুইসাইড করে, আবার কেউ হয়তো বা অনেক কারণ আছে যে কারণে হয়তো সোশ্যাল ক্রাইম গুলো করে যাচ্ছে বা ওর হ্যাবিটে পরিণত হয়েছে, এগুলো হার্ডেন ক্রিমিনাল। তো একটা শুধু কারণ দেখিয়ে বলা যাবে না। তবে ওভারঅল এখানে পুলিশের অনেক ফল্ট আছে। কারণ পুলিশ যদি স্ট্রিক্ট থাকে, পুলিশ যদি তার রাজনৈতিক প্রতিরোধের যদি ঠিক মতো না করে, নিজের যে কাজ আছে সেই কাজটা সুন্দরভাবে করে এবং ওকে বদলি করে দিল যাতে না ঘাবড়ায়, ওখানে আরেকজন এলে সেও যদি এইভাবে কাজ করে, তাহলে কিন্তু পুলিশ কিন্তু মানুষকে অনেক বেশি প্রোটেকশন দিতে পারে এবং পুলিশের প্রতি মানুষের ভয়টা কিন্তু আবার চলে আসবে, যেটা ব্রিটিশ আমলে ছিল। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন রীতিমতো একটা হাড় কাঁপানো ঘটনা আমাদের রাজ্যের বুকে ঘটে গেছে, যেখানে সাম্প্রতিক সময় মেঘালয়ে মধুচন্দ্রিমায় এসে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সোনাম রঘুবংশী, এবং তারপরই যথারীতি চাপের মুখে পড়ে একটা মুখ খুলেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তিনিও বলেছেন যে স্বামীকে হত্যার অভিযোগে ইতিমধ্যে সোনাম রঘুবংশী গ্রেপ্তারের পর রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছেন যে এই ঘটনা এক প্রকার রাজ্যকে বদনাম করা হচ্ছে সে বিভিন্ন বিষয়, এবং আমাদের রাজ্যেও যে এইরকম ঘটনা ঘটে যাবে সেটা হয়তোবা কেউ কল্পনা করতে পারেনি। আজকে কি সমাজ মাধ্যমের দৌলতে এইভাবে ভিডিওগুলি ভাইরাল হওয়ার কারণেই রীতিমতো আজকে যুব প্রজন্মরাও তার থেকে শিক্ষা নিয়ে এইভাবেই তারা অপকর্ম কিংবা এই ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে রীতিমতো সক্ষম হচ্ছে। তার পেছনে কি কোন রকমের চক্র কাজ করছে, কি রয়েছে তার পেছনে? এবং আজকে এই যে শফিকুল ইসলাম তার দুঃখিত শরীফুল হাসান, তার যে দেহ উদ্ধার হয়েছে, তাকে খুন করার পিছনে কি কারণ ছিল, কারা কারা জড়িত ছিল, সবটা অবশ্য আইন সময়ের অপেক্ষা এবং আইনের পথে চলবে। তবে পুনরায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। আবারও যাব অঙ্কিতার কাছে। অঙ্কিতা, যেমনটা বলছিলে
উদ্ধার হয়েছে গন্ডাছড়ায়, সেই কথা তো আমরা জানলাম। কিন্তু এই মুহূর্তে আমরা কি আপডেটটা পাচ্ছি যে প্রথমেই নাকি তাকে আগরতলা থেকে গন্ডাছড়ায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার ফলে সেখানে তার দেহটি এই পানের মানে রাখা হয়েছে। তবে আরো একটা আপডেট আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে ইন্দ্রনগরের এই যুবক শরীফ মিয়ার দেহকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু পুলিশের উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন পরিবার পরিজনরা। তবে পুলিশ সূত্রে আরো খবর আমরা পাচ্ছি একেবারে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে শহরের জামতলায় নাকি প্রথমেই এই যুবককে খুন করা হয়, তারপর তাকে নিয়ে যাওয়া হয় গন্ডাছড়ায়। আবারও জানিয়ে রাখছি, পুলিশ সূত্রে আমরা খবর পেয়েছি শহরের জামতলায় তাকে প্রথমে খুন করা হয়, তারপর সেখান থেকে তার দেহ গন্ডাছড়ায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 4 দিন ধরে সে নিখোঁজ ছিল। তবে অবশেষে গতকাল আমরা দেখেছি যে এনসিসি থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল। আর নিখোঁজ ডায়েরি করার পর আগরতলা থেকে কিন্তু পুলিশ টিম সোজা চলে যায় গন্ডাছড়ায়। আর গন্ডাছড়ায় চলে গেলে সেখান থেকে কিন্তু একটি দোকান থেকে পানের দোকান থেকে দেহ উদ্ধার হয়েছে। জামতলায় প্রথমে মারা হয়েছে বলে আমরা যে আপডেট পাচ্ছি। তবে হ্যাঁ, অনেকের মধ্যেই এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে যে কিভাবে বা ওটা প্ল্যান কিভাবে হয়েছিল। দেখো, সবটা বিষয় কিন্তু প্রি প্ল্যান ছিল। প্রথম প্রেমিকার যে ভাই দিবাকর সাহা এবং তার প্রেমিকা, তারা দুজনেই আগে থেকে প্ল্যান করে রেখেছিল বলেই আমরা অভিযোগ পাচ্ছি। আর সেই অভিযোগের ভিত্তিতে এও জানা গেছে যে প্রেমিকার ভাই দিবাকর সাহা এবং তার প্রেমিকা নাকি গিফট দেওয়ার নাম করে তাকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া, সেটা সবটাই কি তবে টোপ ছিল, পূর্ব পরিকল্পনা মোতাবেকই তবে যারা আজকে কাণ্ডটা ঘটিয়েছেন তারা পূর্ব পরিকল্পনা নিয়ে এইভাবে খুন করেছে সেই শরীফুল হাসানকে? এখন সেটাই এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে পূর্ব পরিকল্পনা সেটা ছিল, নয়তোবা কোনোভাবে সম্ভব নয় জামতলায় মেরে সেখান থেকে সোজা গন্ডাছড়ায় নিয়ে যাওয়া, সেটা কোনোভাবে সম্ভব নয় যদি প্রি প্ল্যান না থাকে বা তার সাথে যদি শুধুমাত্র দুজন নয় বা প্রেমিকা বা প্রেমিকার ভাই নয়, সেখানে আরো বেশ কয়েকজন যে যুক্ত রয়েছে তা কিন্তু আমরা এই ঘটনা দ্বারাই বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, এখনই কিছু স্পষ্টভাবে বলা যাবে না, সবটাই তদন্ত সাপেক্ষ। তদন্তের পরে সবটা বেরিয়ে আসবে। ইতিমধ্যেই সেই দেহ নিয়ে যাওয়া হয়েছে, পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পরে কিন্তু সবটা বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু সবটা বিষয় এবার স্বীকার করছে প্রেমিকা। আর জানা গেছে যে সবটাই এখনো পর্যন্ত পূর্ব পরিকল্পিত ভাবেই প্ল্যানটা ছিল। গিফট নেওয়ার নাম করে তাকে বাড়ি থেকে বের করে আনা হচ্ছিল, কারণ সে নাকি কোনোভাবেই আসতে চাইছিল না বা তার কোনো ধরনের ইচ্ছে ছিল না। কিন্তু প্রেমিকা বারবার ফোন করায় সে নাকি গিফটের কথা শুনে সে চলে আসে। আর তারপরে প্রেমিকা এবং প্রেমিকার ভাই মিলেই তাকে মারে। কিন্তু কিভাবে তাকে মারা হয়েছে, শ্বাসরুদ্ধ করে নাকি কোনো ধারালো অস্ত্র দিয়ে, সে বিষয়টা কিন্তু শতাব্দী এখনো স্পষ্ট নয়। কিন্তু হ্যাঁ, আমরা সব দিক থেকে খোঁজখবর নেওয়ার সাথে আমরা যোগাযোগ করছি। আমরা সেখানকার প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগে রয়েছে। যে কোনো আপডেট আমরা সর্বপ্রথম তুলে ধরবো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। কিন্তু হ্যাঁ, অবশ্যই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা আজ পর্যন্ত রঘুবংশীর খবর নিয়ে খবর করছিলাম বা রঘুবংশীর খবর সংবাদ চর্চায় ছিল। কিন্তু হ্যাঁ, এবার রঘুবংশী নয়, এবার কিন্তু রাজ্যের যুবকের এই মৃত্যুর ঘটনা, পরিকল্পিত খুনের ঘটনাও কিন্তু এবার সংবাদ শিরোনামে চলে এসেছে। অন্যদিকে পুলিশি ভূমিকায় একটা ক্ষোভ থাকছে, কারণ 4 দিন যাবৎ একটা যুবক নিখোঁজ, কিন্তু সে জায়গায় কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গতকাল যখন এনসিসি থানার সামনে তার পরিবারের সদস্যরা গিয়ে সেখানে বিক্ষোভ দেখায়, তারপরে কেন শীত ঘুম থেকে হঠাৎই উঠে আজ গন্ডাছড়া থেকে দেহটি উদ্ধার হয়েছে। তবে কোথায় ছিল পুলিশ, এই বিষয়টা নিয়েও কিন্তু পরিবারের মধ্য থেকে এখন প্রশ্ন উঠছে। পরিবার এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে পুলিশকে দোষছে। কিন্তু যাই হোক, এই ঘটনায় যে প্রেমিকা এবং প্রেমিকার ভাইয়ের সরাসরি যোগ রয়েছে তাই কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারছি, প্রথম পর্যায়ে জানতে পারছি। কিন্তু হ্যাঁ, সবটা বিষয় এখনো স্পষ্টভাবে বলা সম্ভব নয়।
কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সবটা বিষয় জানিয়ে দেবো আমাদের দর্শকদের। শতাব্দী। তবে অঙ্কিতা, গতকালকে আমরা যতটুকু খবর পেয়েছিলাম যে এই ঘটনার নেপথ্যে মোট 4 জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছিল, তবে কি সেই জিজ্ঞাসাবাদের পরই এই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ, কিংবা সূত্র ধরেই তারা উদ্ধার করেছে? এবং বর্তমান সময়ে এই যে এত মানে খুনের ঘটনার প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, তারপর কি কাউকে এই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? সেই পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এখনো পর্যন্ত যে কথাটা বলছিলে যে 4 জনকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু চাপে পড়ে নাকি স্বীকার করে নিয়েছেন তার প্রেমিকা যে এই পুরো ঘটনাটি এরকম কিভাবে ঘটেছে, এবং তার দেহ রয়েছে গন্ডাছড়ার একটি পানের দোকানে ফ্রিজের মধ্যে। সেই কথাটা নাকি প্রেমিকাই চাপে পড়ে পুলিশের কাছে সবটার স্বীকারোক্তি দেয়। কিন্তু হ্যাঁ, পুলিশ এই বিষয়ে এখনই কিছু বলতে চাইছে না, যার দরুন আমরা সূত্র মারফত সবটা খবর জানতে পারছি। পুলিশের পক্ষ থেকে এখনই কিছু জানানো হচ্ছে না। আমরা বারবার যোগাযোগ করছি, কিন্তু পুলিশ বলছে কিছুটা সময় দিন, আমরা সবটা বিষয় খোলাসা করে দেব। এবং সেই প্রেমিকাকে সবটাই ধীরে ধীরে চাপে পড়ে খোলাসা করেছে পুলিশ। আগরতলা থেকে গন্ডাছড়ায় গেছে, সবটা বিষয় কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। কারণ পুলিশ এখনো পর্যন্ত একটা শব্দ এই বিষয়ে করেনি, বা কোনো ধরনের প্রশ্নের উত্তর বা কারোর ফোন এই মুহূর্তে পুলিশ অফিসাররা বা যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছে তারা কিন্তু রিসিভ করছেন না। তারা এই বিষয়টা নিয়ে এখনই চুপ করে থাকছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ব্রিফিং পাবো, এবং সেই ব্রিফিং এ সবটা তুলে ধরবো। কিন্তু আইন শৃঙ্খলা তো অবশ্যই শতাব্দী সেই জায়গায় প্রশ্ন চিহ্নের মুখে থাকে যে রাজধানী আগরতলার থেকে এই ঘটনা জামনগরে মেরে ফেলা, সেখান থেকে গন্ডাছড়ায় নিয়ে যাওয়া। আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ টহল থাকে, উৎপেতে বসেন অনেকেই, পুলিশ আধিকারিকরা উৎপেতে বসেন। কিন্তু সেই জায়গায় পুলিশ যদি বারবার গাড়ি তল্লাশি করে, কারণ এত বড় একটা আস্ত বডি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা চারটেখানেক ব্যাপার নয়। সেই ক্ষেত্রে এই যে জামনগর থেকে গন্ডাছড়ায় নিয়ে যাওয়া যে ঘটনাটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে জামনগর থেকে নিয়ে যাওয়া হয়েছে, সেই ঘটনার যদি সত্যতা থাকে, তবে জামনগর থেকে নিয়ে যাওয়ার পথে যতবারই চেকিং করে ততবার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। কারণ দেখো, আমরা বারবার দেখতে পাই যে চেকিং ঠিকঠাক ভাবে করা হচ্ছে না, যার দরুন রাজ্যে প্রচুর পরিমাণে নেশারও আদান প্রদান হচ্ছে। ঠিক সেইভাবেই এই যে বডি এত বড় একটা আস্ত দেহ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গায় রাস্তায় কোনো ধরনের চেকিং করা হয়নি, তা কিন্তু এই ঘটনা দ্বারাই স্পষ্ট। কারণ দেখো, যদি গাড়ি চেকিং হতো অবশ্যই সেই বিষয়টায় পুলিশের নজরে আসতো। কারণ যুবকটি যদি মৃত থাকে সেই জায়গায় তাকে সে গাড়িতে করিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তবে পুলিশের যে এখানে একটা বড়সড় গলদ বা গাফিলতি রয়েছে তা কিন্তু অবশ্যই উঠে আসে। তাই সেক্ষেত্রে পুলিশের ভূমিকা একদিকে নিষ্ক্রিয়, অন্যদিকে তো চেকিং হয় না রাস্তাঘাটে। এই বিষয়টার কিন্তু এবার বড় ফায়দা তুলতে চলেছে কুচক্রীরা, বড় ফায়দা তুলতে চলেছে এই ধরনের অপরাধীরা। আর অপরাধীরা বুঝতে পেরেছে যে পুলিশ এখন আর তেমন ভাবে চেকিং করে না, খুব অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যাবে। আর সেই বিষয়টাকে কাজে লাগিয়ে কিন্তু বেশ কিছু অপরাধীরা তার কাজ সম্পন্ন করছে। তাই সেক্ষেত্রে পুলিশের নিরাপত্তা বাড়াতে হবে, চেকিং আরো জোরদার করতে হবে। এই বিষয়টার উপর কিন্তু শতাব্দী অবশ্যই জোর দেওয়া প্রয়োজন। একেবারে অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি, গোটা বিষয় তুলে ধরেছে। এবং আজকে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, আজকে শুধুমাত্র কার্যত সেখানে বিহার নয়, এছাড়াও মিরাট নয়, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের বুকে এই ধরনের ভয়ঙ্কর ন্যাক্কারজনক ঘটনা বললেও হয়তো বা কম হবে। এক প্রকার গা শিউরে ওঠার মতো ঘটনা আজকে ঘটে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে। গন্ডাছড়াতে তার দেহ মিলেছে। কোথায় খুন করা হয়েছিল সেই যুবককে, যদিও সেই যুবক নিখোঁজ থাকার খবর যখন পরিবারের পক্ষ থেকে তারা বলেছেন, যখন দাবি করেছেন, পুলিশকে জানানো হয়েছিল, তখন কেন পুলিশ পদক্ষেপ গ্রহণ করেনি? হয়তোবা আজকে পুলিশ যদি সময় মতো সেই পদক্ষেপটা নিত, তাহলে হয়তোবা সেই যুবকটা প্রাণে বেঁচে যেত। কিন্তু সেখানে কিন্তু রাজ্য পুলিশের ভূমিকাটা সেখানে ব্যর্থতার ক্ষেত্রেই একাংশ বুদ্ধিজীবী মহল বলছে সেটাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না বর্তমান সময়ে। তবে হ্যাঁ, সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি, তাতে করে সেই যুবককে খুন করে তার দেহ গন্ডাছড়াতে নিয়ে যাওয়া হয়েছে, এবং একটি পানের দোকানে ডিপ ফ্রিজে তার দেহ রাখা হয়েছে।
হয়েছে, তবে এই যে চেকপোস্টগুলি আজকে রাজ্যের বিভিন্ন অংশে বসানো হয়েছে, সেই চেকপোস্টগুলিতে কি আদৌ পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে না, যার কারণে সেই বডিটাকে এইভাবে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে আজকে পুলিশ প্রশাসনের ব্যর্থতার জেরেও কিন্তু পরিবার জুড়ে একটা কান্নার রোল ছেয়ে গেছে। আজকে রাজ্যের যুব প্রজন্মের মধ্যে একটা খারাপ ছাপ পড়ে গেছে, রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে। অবশ্য দেখার বিষয় এই মুহূর্তে আইন কি পদক্ষেপ নেয়, পুলিশ প্রশাসনই বা কতটা গুরু দায়িত্ব পালন করে, সময়ের অপেক্ষা সবটাই আমাদের নিউজ ভ্যানগার্ডের অবশ্যই সেদিকে নজর থাকবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।